ওকে, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে। আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের 10ম অধ্যায় তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারটি পড়তেছিলাম। তো আমাদের অনেকগুলো প্রশ্ন অলরেডি এখানে যেগুলো লাল দাগ দিয়ে দেওয়া আছে সেগুলো কিন্তু সলভ হয়ে গেছে। আজকে আমরা নতুন করে যে প্রশ্নটি সলভ করব সেটি হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত 5 নাম্বার, যেটি ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন কি, এবং সংক্ষিপ্ত প্রশ্নের 2 নাম্বার যেটি হলো ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য এবং এটার সংজ্ঞা, সেটা জানতে চেয়েছি, সেটা সলভ করব। তো কথা না বাড়িয়ে আমরা এই কোশ্চেনটির অ্যান্সারে চলে যাচ্ছি। তো দেখেন এখানে ইলেকট্রোপ্লেটিং কি এবং এটার উদ্দেশ্যটা কি সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। তো কি বলেছে আমরা একটু পড়ে নিই, তারপর আমরা একটা উদাহরণের মাধ্যমে পুরো কোশ্চেনটা বুঝে ফেলবো। তো দেখেন এখানে বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা আমরা অলরেডি লাস্ট ভিডিওতে দেখে এসেছি। সেখানে বলা ছিল যে আসলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে কি করা হয়, একটা পাত্রে কি করা হয়, পাত্রের মধ্যে দ্রবণ নেওয়া হয় এবং সেটার মধ্য দিয়ে কি করা হয়, বিদ্যুৎ প্রবাহিত করলে দেখা যায় সেই দ্রবণের উপাদানগুলো আলাদা আলাদা হয়ে যায়। আপনাদের কতটুকু মনে আছে আমি আবার একটু রিকল করাই দিই। এখানে কি করা হয়, আমরা একটা পাত্র নেই এবং এই পাত্রর মধ্য দিয়ে পাত্রর মধ্যে আমরা কি করি, একটা দ্রবণ রাখি। কিসের দ্রবণ? যে কোনো একটা পদার্থের দ্রবণ। আমাদের আগের উদাহরণে আমরা খাবার লবণের দ্রবণ সোডিয়াম ক্লোরাইডকে রেখেছিলাম। রাখার পরে আমরা দুইটা দণ্ড এটার ভিতরে স্থাপন করে সুন্দর মতো এখানে কি করেছি, একটা অ্যামিটার দিয়ে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করেছিলাম। এবং এই বিদ্যুৎ প্রবাহটা যখন হচ্ছিল, একটা থাকে ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্তের সাথে থাকে অ্যানোড দণ্ড এবং এই ঋণাত্মক প্রান্তের সাথে থাকে ক্যাথোড দণ্ড। ঠিক আছে, আপনার অ্যানোডের এই পজিটিভ যে দণ্ডটা ছিল সেই দণ্ড দিয়ে ইলেকট্রন প্রবেশ করে এবং আরেকটা দণ্ড দিয়ে ইলেকট্রন বের হয়ে যায়। যখন আপনি এখানে বিদ্যুৎ প্রবাহটা সৃষ্টি করেন তখন দেখা যায় সোডিয়াম ক্লোরাইডের যে লবণের দ্রবণটা আপনি দিয়েছেন সেখানে সোডিয়াম এবং ক্লোরাইড পরস্পর আলাদা হয়ে যেতে থাকে, তারা সবাই আলাদা হয়ে যায়। এবং আমরা এই প্রক্রিয়াটাকে কি বলেছিলাম, এই প্রক্রিয়াটাই হলো আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। আমরা লাস্ট ভিডিওতে এটাও দেখেছিলাম, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড বিভক্ত হয়ে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস যে হচ্ছে, ক্লোরিনটা গ্যাস আকারে থাকে, গ্যাস আকারে ক্লোরিনের চিহ্ন যেহেতু মাইনাস, সে এই পজিটিভ অ্যানোড দণ্ডে, যেহেতু এটা পজিটিভ এবং ক্লোরিন নেগেটিভ, তাহলে এই ক্লোরিন যে গ্যাসগুলো সেগুলো থাকে অ্যানোডে এবং সোডিয়ামের মাথায় যেহেতু পজিটিভ চিহ্ন আছে এবং ক্যাথোড দণ্ড যেহেতু নেগেটিভ, তার মানে এটা পজিটিভ এবং এটা নেগেটিভ, তাহলে সোডিয়ামটা এই ক্যাথোডের উপরে একটা আবরণী সৃষ্টি করে। যেহেতু সোডিয়াম গ্যাস না, এটা একটা সলিড একটা পদার্থ, এই সোডিয়ামটা কি করে, এই ক্যাথোড দণ্ডের উপর একটা আবরণী সৃষ্টি করে, এটাকে একটা মুড়ে ফেলে কিংবা এটার উপর একটা প্রোটেকশন হিসেবে, একটা আবরণী হিসেবে এই সোডিয়াম গুলো এই অ্যানোডের ক্যাথোডের উপরে চলে আসে। তো এই ছিল আমাদের তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়া। তো আমরা এই প্রক্রিয়াতেই দেখেছিলাম যে এখানকার যে দ্রবণটা দেওয়া হয় সেই দ্রবণের একটা অংশ, যেমন সোডিয়াম, কিন্তু এই যে এখানে একটা দণ্ড দিয়েছিলেন সেই দণ্ডটাকে পুরোটাকে কাভার করে ফেলছে, তাই না? পুরো দণ্ডটাকে একটা উপরে একটা প্রলেপ সৃষ্টি করে ফেলেছে। তো এখন দেখেন ইলেকট্রোপ্লেটিং আসলে এই ব্যাপারটাই বলতেছে। কি বলতেছে? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটি ধাতুর উপর অপর একটি ধাতুর পাতলা স্তর দেওয়ার প্রক্রিয়াকে, এই ধাতুটার উপর আরেকটা ধাতুর পাতলা স্তর দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। ঠিক আছে, তার মানে আমরা তো বুঝতেই পারলাম যে এরকম যদি কোনো একটা দ্রবণ দেই তাহলে একটা যে কোনো একটা দণ্ডে কিন্তু একটা স্তর পড়বে, একটা আবরণী পড়বে, একটা পরত পড়বে, যে কারণে এই পুরো দণ্ডটা কিন্তু কাভার হয়ে যাবে। আর এই ব্যাপারটাই কিন্তু ইলেকট্রোপ্লেটিং। তো একটু আগের প্রক্রিয়াটা ছিল তড়িৎ বিশ্লেষণ, কিন্তু এই যে শুধু এটার কথা চিন্তা করেন, একটা দণ্ডের উপর আরেকটা সলিড একটা জিনিসের আবরণ পড়লো, এই ঘটনাটা হলো আমাদের ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, এই হলো আমাদের কাহিনী। তো ছিল, আমরা এটা ইজিলি বুঝতে পারলাম যে আমরা যদি এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটা দণ্ডের উপর যদি অন্য কোনো কিছুর আবরণ সৃষ্টি করতে পারি, তাহলে এই যে আমরা আবরণ সৃষ্টি করলাম, একটা স্তর দিলাম, ধাতুর পাতলা স্তর দিলাম, সেটাই হলো আসলে ইলেকট্রোপ্লেটিং। এখন আমরা দেখব যে আসলে এই ইলেকট্রোপ্লেটিংটার উদ্দেশ্যগুলো কি কি। তো দেখেন এখানে কি লেখা আছে, ধাতুকে ক্ষয় থেকে রক্ষা করে। তো অনেক ধাতু আছে যেগুলো খুব সহজে ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, খুবই দ্রুত ক্ষয় হতে থাকে, তো সেটা থেকে রক্ষা করে। আপনারা জানেন কি না যে আমাদের লোহা কিন্তু দীর্ঘদিন খালি জায়গায় থাকলে, পানি কিংবা বাতাসের সংস্পর্শে আসলে সেটার উপরে মরিচা ধরে, কিন্তু এটা যদি আপনারা রং করেন কিংবা কোনো জিঙ্কের প্রলেপ দেন, অন্য কোনো কিছুর প্রলেপ দিয়ে যদি লোহাটাকে কাভার করে রাখেন, সেটা কিন্তু আর
ক্ষয় হয় না, ঠিক আছে, ওটা তার মরিচা পড়া কিংবা ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। তাহলে ধাতুকে ক্ষয় থেকে রক্ষা করবে এই ইলেকট্রোপ্লেটিং, ধাতুকে চকচকে কিংবা সুন্দর দেখাবে 2 নম্বর পয়েন্টে বলা আছে। তো আপনারা কেউ কখনো রিয়েল স্বর্ণ দেখেছেন কিনা? রিয়েল স্বর্ণ কিন্তু আমাদের নর্মালি গয়নাগাটি যেরকম অনেক চকচক করে, রিয়েল সোনা কিন্তু এতটা চকচক করে না। সোনার উপরেও আরেকটা প্রলেপ দেওয়া হয় যাতে করে এটা খুব বেশি চকচক করে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের গয়নাগাটি ব্যবহার করি যেগুলো স্বর্ণের না, কিংবা এমিটি স্বর্ণ বলে কিংবা রূপার বলে, এদের উপরেও কিন্তু স্বর্ণের আলাদা একটা প্রলেপ দেওয়া হয়। এটার ভিতরের মেটালটা কিন্তু স্বর্ণ থাকে না, ঠিক আছে। তো এই যে পদার্থগুলো এত চকচকে সুন্দর কিভাবে দেখায়, এটা আসলে এই ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে আরেকটা কোনো একটা মেটালের প্রলেপ দেওয়া হয় অন্য একটা মেটালের উপর। হয়তোবা আপনার ভিতরের জিনিসটা আছে রূপা কিংবা এমিটি স্বর্ণ, যেটা আসলে একটা ফেক স্বর্ণ, সেটার উপর আপনি স্বর্ণের প্রলেপটা দিয়ে দিলেন এবং এটা দেখতে আপনার কাছে স্বর্ণের মতনই লাগবে। এটাই কিন্তু এখানে বলা আছে যে ধাতুকে চকচকে এবং সুন্দর দেখাবে, ঠিক আছে। তো দেখেন ধাতু অনেকদিন টেকসই হয়। টেকসই কিভাবে হয় আমরা তো বুঝতেই পারলাম। যেমন লোহা, অনেক কিছু আছে লোহার মতো যারা একা একা এরা ক্ষয় হতে পারে, এদের আয়ুটা কমতে থাকে, কিন্তু এটার উপরে যদি কোনো প্রলেপ দেন, এটার ভিতরের যে মেটাল সেটা সংরক্ষিত অবস্থায় থাকবে এবং এটা টেকসই থাকবে। তো এটাই বলা আছে 4 নম্বর পয়েন্টে বলা আছে, এতে আর কি সহজে মরিচা ধরবে না। তো এই ছিল আমাদের কাহিনী, মরিচা ধরবে না। এই কাহিনী কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি। তো আমি আশা করি ইলেকট্রোপ্লেটিংটা কি সেটা আপনারা বুঝতে পারতেছেন, যে এখানে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর জাস্ট একটা প্রলেপ কিংবা আবরণী দেওয়া হয় এবং এটাই কিন্তু ইলেকট্রোপ্লেটিং, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। নেক্সট ভিডিওটিতে আমরা গ্যালভানাইজিং কি এবং এই গ্যালভানাইজিং এর গুরুত্বটা কি সেটা আমরা একটু দেখে নিব। এটা আসলে একটা ইলেকট্রোপ্লেটিং এর মতনই আরেকটা সেক্টর, সেটা আমরা এর পরের ভিডিওতে খুবই সংক্ষেপে দেখে ফেলবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, কেমিস্ট্রি পড়তে থাকবো। আল্লাহ হাফেজ।